সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিদেশি ঘোষিত থেকে পেলেন সিএর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব। অর্থাৎ আপনারা জানেন যে আসামে যখন এনআরসি হয়েছিল তখন বহু মানুষকে কিন্তু বিদেশি বলে ঘোষণা করা হয়েছিল এবং তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে রাখাও হয়েছিল। তো তেমনই এক ভদ্র মহিলা আপনাদের সামনে আজকে আমি নিউজ খুলে রেখেছি। সেই মহিলাকে আপনারা একটু পরেই দেখতে পাবেন ওনার ছবি এবং সাথে কিভাবে তিনি নাগরিকত্ব পেয়েছেন এবং ওনাকে কিন্তু বিদেশি বলে ঘোষণা অলরেডি করে দেওয়া হয়েছিল, যে ফরেনার্স ট্রাইব্যুনালস রয়েছে তারা, আসামের যে রয়েছে তারা, তারপরেও কিন্তু তিনি সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়ে গেলেন। অর্থাৎ সঠিক যদি আপনারা নিয়মে সিএতে আবেদন করেন তাহলে কিন্তু সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। দেখুন এখানে পরিষ্কার করে বড় বড় হেডলাইন করে দিয়েছে। আপনারা যারা নিউজ পেপার পড়েন বা যারা মনে করুন পোর্টাল ফলো করেন বা যারা মনে করুন টিভি চ্যানেল খুব দেখেন, নিউজ টিভি চ্যানেল, সেক্ষেত্রে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে এই যে সিএর মাধ্যমে দীপালি দাস নামে এক ভদ্র মহিলা কিন্তু নাগরিকত্ব পেয়েছেন, যদিও তিনি কিন্তু বিদেশি বলে ঘোষণা হয়ে গেছিলেন বা তাকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে আটকে রাখাও হয়েছিল। দেখুন কি বলছে, বিদেশি ঘোষিত তবে দীপালির সিএতে নাগরিকত্ব পেলেন, অর্থাৎ পেলেন নাগরিকত্ব। তো যাই হোক, এখানে আমরা যদি দেখি ডিটেলসে কি কি বলা হয়েছে তাহলেই আপনারা বুঝতে পারবেন। এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি বলে ঘোষণা করেছিল, বিতাড়িত করতে বলেছিল দেশ থেকে, পাঠানো হয়েছিল ডিটেনশন ক্যাম্পে, কিন্তু তার মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএতে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করে রেখেছিলেন দীপালি দাস। আজ সেই আইনের ভারতের নাগরিকত্ব পেলেন তিনি। তার আইনজীবীরা জানাচ্ছেন ভারতে এই প্রথমবার বিদেশি বলে ঘোষিত হওয়ার পরেও কেউ সিএতে নাগরিকত্ব পেলেন। ভারতের নাগরিকত্ব পাওয়ার ফলে ট্রাইব্যুনালসের দেওয়া দীপালির বিতরণের নির্দেশ স্বাভাবিকভাবেই গুরুত্বহীন হয়ে পড়ার কথা। শিলচরের ফরেনার্স ট্রাইব্যুনালস ধলাইয়ের দীপালিকে বিদেশি বলে ঘোষণা করেছিল। মামলার শুরু 2013 সালের জুলাইয়ের 2 তারিখ। অসমে কিন্তু এই যে মনে করুন সরকার, তারা কিন্তু এই দীপালি দাসকে মনে করুন বিদেশি বলে ঘোষণা করেও দেওয়া হয় এবং তাকে দেশ থেকে যে তাড়ানোর কথা সেটাও কিন্তু বলা হয় এবং সাথে সাথে ডিটেনশন ক্যাম্পেও কিন্তু রেখে দেওয়া হয়। আমরা যদি দেখি অসম পুলিশের সীমান্ত শাখার সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর ফরেনার্স ট্রাইব্যুনালস একটি রেফারেন্স পাঠিয়ে দাবি করেন দীপালি 1971 সালের 25শে মার্চের পরে ভারতে প্রবেশ করেছে এবং ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ নথি দেখাতে ব্যর্থ হয়েছেন। সেই রিপোর্ট বাংলাদেশের সিলেট জেলার বানিয়াঞ্চল এলাকার পরানি গ্রামের একটি ঠিকানাও উল্লেখ করা হয়েছিল। তার ভিত্তিতে 5 মেয়ে ও এক ছেলের মা দীপালিকে ফরেনার্স ট্রাইব্যুনালস বিদেশি ঘোষণা করে। এরপরে 2019 সালের 10ই মে থেকে 2021 সালের 17ই মে পর্যন্ত দীপালিকে শিলচর ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। এবছর 5ই ফেব্রুয়ারি শিলচরের ফরেনার্স ট্রাইব্যুনালস তাদের রায়ে বলে দীপালি 1971-এর 25শে মার্চের পর ভারতে প্রবেশ করেছে, তাই ভারতের ভূখণ্ডে বসবাসের কোনো অধিকার তার নেই। এবং তারপরে কি বলা হয়েছে সেটা যদি আমরা দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বলা হচ্ছে, কি বলা হচ্ছে আমি একটু জুম আউট করি। দেখুন বলছে যে দীপালিকে দেশ থেকে বিতাড়িত করার পক্ষেই ট্রাইব্যুনালস মত দেয়। দীপালির গতিবিধিতে নিষেধাজ্ঞা আরোপ করতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাছাড় কিন্তু জেলার পুলিশ হয় এবং সীমান্তকে নির্দেশ দেয় যে আপনাকে এই যে মানে ইসে রয়েছে দীপালিকে রয়েছে আমাকে কিন্তু বের করে দেওয়ার জন্য বা তাকে কিন্তু বিতাড়িত করার জন্য। আমরা যদি দেখি একই সঙ্গে সংশ্লিষ্ট ইআরওকে কিন্তু তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এদিকে দীপালি গত বছরের 12ই ফেব্রুয়ারি সিএতে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন 1987 সালের 7ই জানুয়ারি অভিমন্যু দাসের সঙ্গে বাংলাদেশে তার বিয়ে হয়েছিল। ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে তিনি স্বামীর সঙ্গে 1988 সালের 7ই ফেব্রুয়ারি ভারতে প্রবেশ করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই আজ সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে তাকে নাগরিকত্বের যে সনদ প্রদান বা সার্টিফিকেট সেটা কিন্তু করা হয়েছে। এই দীর্ঘ আইনি লড়াইয়ের দীপালিকে সহায়তা করেছেন আইনজীবী ধর্মানন্দ দেব, আইনজীবী দেবস্মিতা সোম এবং সমাজকর্মী কমল চক্রবর্তী। ধর্মানন্দ জানান যে বিদেশি ঘোষিত হওয়া এবং ডিটেনশন ক্যাম্পে থাকার পরেও সিএর অধীনে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ঘটনা নজিরবিহীন ও ঐতিহাসিক। তো এই যে দেখুন এইরকম একটা ঘটনা, অর্থাৎ
মনে করুন যে বিদেশি ঘোষণা হয়ে গেছে, তাকে বিতাড়িত করতেও বলা হয়েছে এবং কোনোভাবেই কিন্তু ভোটার লিস্টের নাম থাকবে না সেরকমও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু সিএতে আবেদন করে প্রমাণ করতে পেরেছেন যে হ্যাঁ, তিনি কিন্তু ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন এবং তিনি সিএর আন্ডারে পড়ছেন বা সিএতে আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন এবং সেই জন্যই কিন্তু ইনি কিন্তু নাগরিকত্ব পেয়ে গেছেন। শুধু একটা নয়, আমরা যদি দেখি আরও কিন্তু বড় বড় হেডলাইন করে নিউজ বেরোয়েছে, আমি আপনাদের সেটাও একটু দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা নিউজ, সেটা খুলে রেখেছি, ডিটেশন থেকে নাগরিকত্ব, অর্থাৎ ডিটেশন ক্যাম্প থেকে নাগরিকত্ব। আর আপনারা চিন্তা করছেন যে আপনারা নাগরিকত্ব পাবেন কিনা আবেদন করে, আপনাদের কি এত ক্রিটিক্যাল রয়েছে যে আপনাদের ডিটেশন ক্যাম্পে নিয়ে গেছে? অবশ্যই না। তো সেক্ষেত্রে যারা কিন্তু ভাবছেন যে পাবেন কি পাবেন না, কিভাবে কি করবেন, ডকুমেন্টস নেই আমাদের কাছে, তো দেখুন ডকুমেন্টসের কিন্তু যাদের কাছে একদমই নেই তাদের কিন্তু অল্টারনেটিভ ব্যাপার রয়েছে বা অল্টারনেটিভভাবে কিন্তু আপনারা ডকুমেন্ট জোগাড় করতে পারেন। শুধুমাত্র একটু নিজেদেরকে কষ্ট করে খাটতে হবে যে কিভাবে সেটা করা যায়, বা যারা ইতিমধ্যে আগে করেছে তাদের হেল্প কিন্তু আপনারা নিতে পারেন। এখানে কি বলছে, অসমের নাগরিকত্ব বিতর্কে এক নজিরবিহীন মোড় নিল 59 বছর বয়সী দীপালি দাসের ঘটনা। 2019 সালে ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে কিন্তু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে তকমা দেওয়ার পর 2 বছর শিলচরের যে ডিটেশন ক্যাম্পে সেখানে কিন্তু কাটিয়েছিলেন তিনি। এহেন দীপালি কিন্তু দাসই কিন্তু এবার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএর দৌলতে ভারতে বৈধ নাগরিকত্ব বলে গণ্য হলেন। 1988 সালে বাংলাদেশ থেকে ভারতে আসা দীপালির বিরুদ্ধে 2013 সালে তদন্ত শুরু করে পুলিশের চার্জশিটই কিন্তু তার তুরুপের তাস পরিণত হয়। 2021 সালে জামিনে মুক্তি পাওয়ার পর সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করেন দীপালি। শুক্রবার তা মঞ্জুর হয় এবং তার পাশাপাশি অসমে কিন্তু বসবাসকারী আরও 4 বাংলাদেশি নাগরিকত্বের সিএতে ভারতীয় নাগরিকত্বে নাগরিকত্ব হয়েছে বা নাগরিকত্ব পেয়েছে। আচ্ছা, সিএতে নাগরিকত্ব পেতে হলে আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসার প্রমাণ দিতে হয়। দীপালির ক্ষেত্রে 2013 সালের পুলিশি নথিতেই স্পষ্ট উল্লেখ ছিল যে তিনি বাংলাদেশের হবিগঞ্জের বাসিন্দা। এই সরকারি নথিকেই তার তথ্য প্রমাণ হিসাবে গ্রহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত যে সিএ থেকে বের করে নর্মাল যে ভারতীয় নাগরিক সেই কিন্তু মর্যাদা দেওয়া হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে সিএএ রয়েছে বা সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে কিন্তু আপনারা সহজেই আপনাদের যে নাগরিকত্ব সেটা কিন্তু পেতে পারেন। শুধুমাত্র আপনাকে প্রমাণ দিতে হবে আপনি অবশ্যই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছেন, 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন। আরও যে মনে করুন যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, যেমন হিন্দুত্বের সার্টিফিকেট রয়েছে, কিছু অ্যাফিডেভিট রয়েছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো যদি সব ঠিকঠাক আপনারা করতে পারেন জোগাড়, তাহলে সিএতে আবেদন করে অনায়াসেই কিন্তু আপনারা আপনাদের যে নাগরিকত্ব সেটা কিন্তু অর্জন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা অনেকেই মেসেজ করছেন, কমেন্ট করছেন যে দাদা আমাদের ডকুমেন্টস নেই, কীভাবে জোগাড় করব, তো সেটার জন্য আপনাদের একটু স্টাডি করতে হবে যে যদি একদমই ডকুমেন্ট না থাকে বাংলাদেশের, সেক্ষেত্রে কিভাবে সেটাকে জোগাড় করা যেতে পারে, বা সিএ ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা এই কোশ্চেনটা করতে পারেন, সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু সলিউশন দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই কিন্তু আপনারা এই যে সিএতে আবেদন করবেন তার আগে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেগুলো পারফেক্টভাবে কিন্তু জোগাড় করবেন, নির্ভুলভাবে জোগাড় করবেন, তারপরেই আবেদন করবেন। কেননা আপনি আবেদন করে নিলেন, তারপরে ভেরিফিকেশনে গিয়ে ভেরিফিকেশন করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেন্ডিংয়ে রাখতে পারে বা আপনার কিন্তু যে আবেদন প্রসেস বা এই আপনার নাগরিকত্ব পাওয়ার যে প্রসেস সেটা কিন্তু অনেক দীর্ঘ হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু আগে ডকুমেন্ট জোগাড় করবেন, তারপরে আবেদন করবেন। কারণ আবেদন করার পরে আপনাকে যখন হিয়ারিংয়ে ডাকবে, আপনাকে যখন ভেরিফিকেশনে ডাকবে, তখন যেন আপনার দিক থেকে কোনো রকম ডকুমেন্টসের প্রবলেম না থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।